হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে চলছে রাজস্থান ট্রাভেল সিরিজ এবং সেই ট্রাভেল সিরিজের পঞ্চম পর্ব নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। এর আগের এপিসোডটিতে আমি যোধপুরের বিভিন্ন জায়গা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর এই রাজস্থান ট্রাভেল সিরিজটা যারা শুরু থেকে ফলো করছেন তারা জানেনই যোধপুরের আগে আমাদের জয়সালমের ভ্রমণেরও নানা এক্সপিরিয়েন্স শেয়ার করতে থেকেছি আপনাদের সঙ্গে। আজকে এই পর্বটিতে আমি আপনাদের যোধপুর থেকে নিয়ে যাব জয়পুরে, আমাদের রোড ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং জয়পুরে কী কী দেখবেন, কোথায় থাকবেন, কী কী কেনাকাটির হাতছানি আছে এসব নিয়ে থাকলো আজকের এই নতুন পর্ব। যারা আমার এই ট্রাভেল সিরিজের পুরনো এপিসোডগুলি একবার ঘুরে দেখতে চান তারা লিঙ্ক পেয়ে যাবেন আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, জয়পুর ভ্রমণ নিয়ে আমার এই নতুন পর্বটি ঠিক এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং এভরিবডি। আজকে 21শে অক্টোবর 2025, যোধপুর ছেড়ে রওনা হচ্ছি জয়পুরের দিকে। জয়পুর যদি সরাসরি আমি এখান থেকে যেতাম অ্যাপ্রক্সিমেটলি 335 কিলোমিটার আমাদের এই ক্লক টাওয়ারের সার্কেলটার থেকে। গুগল ম্যাপস দেখাচ্ছিল 5.5 ঘন্টা সময় নেবে। তৃষা পিছনে বসে আছে। তৃষা, সবাইকে একটা হাই বলে দে। তৃষার বহুদিনের ইচ্ছে ছিল পুষ্কার দেখার, তো আমরা সেই পুষ্কার টাচ করে জয়পুর যাব। পুষ্কার এখান থেকে কম বেশি 200 কিলোমিটার, সময় নেবে 3.5 ঘন্টা মতো। ওই ব্রেক টেক নিয়ে যা বুঝছি আমাদের টোটাল জার্নিটা করতে আজকে 7.5 থেকে 8 ঘন্টা নিয়ে নেবে। এখন আমরা বেরিয়েছি সকাল 8:30টায়, হয়তো বিকেল 5টা হয়ে যাবে জয়পুর পৌঁছতে। আমরা যখন আজকে সকালে জার্নিটা শুরু করলাম নিশ্চয়ই দেখছিলেন কি অবস্থা হয়েছিল ক্লক টাওয়ারের আশপাশটা। আর এই শহরের অংশটা দেখলে মনে হবে যেন একটা পরিষ্কার গোছানো পরিচ্ছন্ন শহর, চওড়া রাস্তা, প্রপার প্ল্যানিং করা, মাঝে ডিভাইডার দেয়া। এই শহরটা ভীষণ সুন্দর লেগেছিল। আমরা ঢুকলাম যখন প্রথম দিন তখন তো এই অংশগুলো দিয়েই এসেছিলাম। ওল্ড সিটিটা সুন্দর বাট ভীষণ কনজেস্টেড এবং মানে পার্টস ভীষণ নোংরাও। কালকে একটা জিনিস তো আপনাদের বলাই হয়নি, সেটা এখানে এসে রিয়েলাইজ করলাম। সেটা হচ্ছে যেরকম এখানে আমরা অটো করে করে ঘুরছিলাম, এখানে কিন্তু অ্যাপ ক্যাবের ফেসিলিটি ভালোই আছে। মানে অনেক মানুষই সেগুলোর প্রতি ভরসা রেখে ঘুরছে। আমার এখানে থেকে এই শহরটিতে থেকে একটা জিনিসই মনে হলো, সেটা এক্ষুনি কিষানজির সঙ্গে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে যে এখানে থাকবার ক্ষেত্রে ওল্ড সিটিতে না থেকে নিউয়ার সিটিতে, যে অঞ্চল দিয়ে এখন আমরা যাচ্ছি যেখানে ভিড়ভাট্টা নেই, গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে, সেরকম কোথাও থাকলে ভালো হয়। এবং ওখানে থেকে আর কি ওল্ড সিটিটা ঘুরে দেখা ভালো, তাহলে এই প্রবলেমটা হয় না। আমাদেরও যেরকম হোটেল অব্দি গাড়িই যায় না, তো আমাদের বারবার অটো করে সেন্ট্রাল চকটা অব্দি আসতে হচ্ছিল। আর আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু যোধপুরের রেলওয়ে স্টেশনও মিনিট 15-20 দূরে। তো আপনারা যারা চান, এখান থেকে বন্দে ভারতের কানেকশন আছে, সকালবেলা একদম ভোর ছাড়ে। আমি যদি খুব ভুল না করি 5:30 নাগাদ ছাড়ে, 4 ঘন্টার মধ্যে যোধপুর থেকে জয়পুর কানেক্ট করে দেয়। তো যারা এই এত লং রোড জার্নি পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ট্রেনের কানেক্টিভিটিটাও খোলা আছে, দেখবেন। বাট সেক্ষেত্রে কিন্তু পুষ্কার বা আজমের শরীফ দেখার সুযোগটা হবে না। ট্রেন সরাসরি আপনাকে পয়েন্ট A টু পয়েন্ট B পৌঁছে দেবে। দুদিন আমরা যোধপুরে ছিলাম। দিওয়ালির যে ভাইবটা অ্যাকচুয়ালি কি হয়, আমরা কলকাতায় থেকে ফিল তো করি, কালী পুজোটা ফিল করি, বা আমাদের কলকাতাতেও অনেক কিছুই হয় দিওয়ালির, বা দিওয়ালি এতটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা এখানে এসে ফিল করলাম। মানে দুদিনে যে যা বাজি পোড়ানো আমরা দেখেছি, কাল সারা রাত আমরা হোটেলের জানলা থেকে শুধু সেটাই দেখেছি। এত রকমের বাজি, এত রকমের শেলস, এত রকমের বাকি ফায়ার ক্র্যাকার্স, ভীষণ ভালো লাগছিল। চারিদিক পুরো আলো হয়েছিল। যোধপুরের এই দিওয়ালিটা সারা জীবন আমার মনে থাকবে। আর বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এই হোটেলটার। এত সুন্দর সাজানো একটা হোটেল, এত সুন্দর ভিউ টেরেস থেকে, লাইভ মিউজিক, সাথে সামনের যে ফোর্টের ভিউটা বললামই টেরেস থেকে, মানে অপূর্ব। সব মিলিয়ে মানে যোধপুরের দিওয়ালি হয়তো সারা জীবন মনে থেকে যাবে। আমরা পুষ্কর পৌঁছে যাব আর মিনিট 15-20 মধ্যে।
তার আগে একটা ব্রেকফাস্ট ব্রেক নিলাম। এত ভালো রাস্তা, কিভাবে যে 3-3.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। এখানে আমরা একটা রেস্তোরাঁ এসে দাঁড়িয়েছি, এটার নাম হচ্ছে দি বেস ক্যাম্প রেস্টুরেন্ট বলে, এবং আমাদের এই রাস্তা বরাবরই আপনারা দূরে দেখলেই দেখতে পারবেন আরাভালির যেটা পর্বতমালা সেটা পরিষ্কার দেখা যাচ্ছে আশপাশে। মজা হচ্ছে যে আজমের শরীফ আর পুষ্কর আরাভালি রেঞ্জের একটা এপাশে একটা ওপাশে। আমরা যদি সোজা জয়পুরে যেতাম, এখন যা রাস্তার অবস্থা দেখলাম যোধপুর থেকে জয়পুর 5.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আমরা কিন্তু বেশ খানিকটা ডিরুট করলাম, গ্রামের রাস্তা হয়ে হয়ে এলাম, মজাই লাগলো, গ্রামীণ রাজস্থানটাও দেখার সুযোগ হলো। এই পুষ্করকে ঘিরে বলে রাখি, আমাদের ড্রাইভার দাদাও বলছিলেন যারা জয়পুর থেকে শুরু করেন, পুষ্করে কিন্তু এক রাত্রি থাকাটা লজিক্যাল। জানেন, এখানে অসম্ভব ভালো ভালো স্পা রিসোর্টস গড়ে উঠেছে এখন, মানে পরিবারের সঙ্গে থাকার জন্য দারুণ জায়গা। মন্দিরে দর্শন করব আমরা, মন্দির সম্ভবত দুপুর 1:30 থেকে 3টের মধ্যে বন্ধ থাকে, তাই আমরা সকাল সকাল বেরিয়েছিলাম যাতে ক্লোজ টাইমিংসটায় না গিয়ে পৌঁছই। এবং মন্দির থেকে জয়পুর যেতে ধরুন আরো 2.5 ঘন্টা মতো সময় নেবে আমাদের। চলুন খাওয়া দাওয়া করে নিই এবং রেস্তোরাঁটা দেখাই যেখানে এসে থামলাম। ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট, লাইক এনি আদার পার্টস অফ রাজস্থান। এখানেও এখন খুব একটা লোকজন নেই। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আলুর পরোটা, ফ্রেঞ্চ ফ্রাই আর চা খাচ্ছি আজকে। পুষ্করে আসার আগে যখন পুষ্করের ব্যাপারে পড়ছিলাম, ন্যাচারালি ব্রহ্মা মন্দিরের ব্যাপারেও কিছু জিনিস জানতে পারলাম। আমার সত্যি কথা বলতে একটা ধারণা ছিল যে বোধহয় এটাই ভারতবর্ষের একমাত্র ব্রহ্মার মন্দির। তবে আমি যেটা রিয়েলাইজ করতে পারলাম নেটে পড়ে, যে এখন আর এইটা কিন্তু ভারতবর্ষের একমাত্র ব্রহ্মা মন্দির নেই। আরো 4টি জায়গায় ব্রহ্মা পূজিত হন, তার মধ্যে রাজস্থানেরই আরেকটি জায়গা আছে, গুজরাট, তামিলনাড়ু, গোয়া, বিভিন্ন জায়গায় এখন ব্রহ্মার মন্দির হয়েছে। তবে হ্যাঁ, সব থেকে সিগনিফিকেন্ট বা বড় মন্দির আজও লোকের কাছে এইটি। আচ্ছা, পুষ্করের ইতিহাস সম্বন্ধে একটু নাড়াঘাটা করছিলাম, তো দেখতে পেলাম যে এটা কথিত আছে যে ব্রহ্মাজি একটি পদ্ম ফেলেন এই ল্যান্ডে, এবং সেখান থেকে পুষ্করের মন্দির, পুষ্করের লেক উদ্ভূত হয় আর কি। আর এই পুষ্করের যে লেক, সেটা সব থেকে পবিত্র লেক হিসেবে ধরা হয়, এবং 52টা ঘাট রয়েছে এই একটি পুষ্কর লেককে ঘিরে। আর এটার আরেকটা নাম তীর্থরাজ, এবং সমস্ত যা ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান এই লেককে ঘিরে আর কি হয়ে থাকে, এখনো এখানকার মানুষ করে থাকেন। আমাদের গাড়ি ছেড়ে দিল আমাদের এখানে, সামনে পার্কিং। আর মজাটা হচ্ছে, তাই না তৃষা, এখানে যা উট দেখলাম, জয়সালমেরে বোধহয় অত উট আর উটের গাড়ি দেখিনি। বাপ রে বাপ, মেলার মতো এখন একটা পরিবেশ, অসংখ্য ওয়েলনেস রিসোর্ট, তবে সব অন্যান্য জায়গার মতো এটিও পুরো খালি। বাইরে প্রচুর জামা কাপড়ের স্টল এবং খুব ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে। বাইরে প্রচুর খাবার জায়গা, প্রচুর থাকবার জায়গা এবং প্রচুর শপিং এর হাতছানি। এটা হচ্ছে টেম্পল কমপ্লেক্স, মন্দিরের ভিতরে খুব স্বাভাবিক কারণেই আপনাদের দেখাতে পারবো না। আমার উল্টো দিকে হচ্ছে ব্রহ্মা মন্দির, এবং বাইরে পূজার জন্য এখানে বহু যেরকম হয় পূজার ডালা বিক্রি হচ্ছে, এবং জুতো টুতো রাখবারও জায়গা আছে। এইখান থেকে লাইন শুরু হচ্ছে, আজকে ভিড় একেবারেই নেই বলতে গেলে। দেখে নিন পবিত্র পুষ্করের ব্রহ্মা মন্দির, একটু কাছ থেকে দেখাই আপনাদের। মোবাইল সম্ভবত ভিতরে নিয়ে যেতে দেন ওনারা, তবে কতটা শ্যুট করতে দেয় সে বিষয়ে আমার ধারণা নেই। এইরকম কিছুটা কমপ্লেক্স। মন্দিরের বাঁদিক বরাবর একটা বিরাট বিরাট মার্কেট প্লেস আছে।
মন্দির পিছনে ফেলে এলাম, দর্শন হয়ে গেল 5 মিনিটের মধ্যেই। আজকে কোনো ভিড় ছিল না। এই মার্কেট থেকে সোজা গিয়ে বলল সেকেন্ড রাইটে পড়বে হচ্ছে সরোবর। এই দোকানগুলোয় খুব রিজনেবল অ্যামাউন্টে না স্লিপঅনস এবং চপ্পল বিক্রি হচ্ছে পাঞ্জাবির সাথে পরার জন্য। আমি নিজের জন্য এইগুলো নিলাম, দেখুন ব্রাউন স্লিপঅনসগুলো অনেক কিছুর সাথেই খুব ভালো যায়। এগুলো আমার পড়লো মাত্র 600 টাকা। চপ্পলগুলো দর করলে 350-তেও দিয়ে দিচ্ছে। তৃষা কি নিলি দেখা একটু সবাইকে। আমি যেটা নিয়েছি আমার ব্যাগে রয়েছে। এখানে খুব সুন্দর জুটের উপর জামা কাপড় বিক্রি হচ্ছে একদম, তো দেখে বেশ ইউনিক লাগলো, নিলাম হোয়াইটের উপর। এখানের মার্কেটটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে অসংখ্য ঘাট আছে, তার মধ্যে একটি ঘাটে আমরা এসে পৌঁছলাম এবং এই ঘাটটি থেকেই পুষ্কর লেকের কিন্তু খুব সুন্দর ভিউ আছে এবং লেকের জল ভীষণ ভীষণ স্বচ্ছ। দারুণ সুন্দর। এখানে মূল সৌন্দর্য আরাভালি পর্বতমালার। এত ভালো লাগছে না আশপাশটা। কত মাছ আছে দেখুন এই পুষ্করের লেকে। যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদের কাছে অবশ্যই একটা অনুরোধ রাখবো যে ভিডিওটার যদি কোনো অংশ দেখে আপনারা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে ভিডিওটি দেখুন। আপনাদের একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলবার, আপনারা যারা এর আগের পর্বগুলি দেখেছেন তারা হয়তো জানেন, যারা নতুনভাবে জুড়লেন এই এপিসোডটা থেকে আমার ট্রাভেল সিরিজটিতে তাদের বলে রাখবার দরকার, আমরা এবার যে রাজস্থান ভ্রমণ করেছিলাম তা আমাদের জন্য সাজিয়ে দিয়েছিল ট্যুর পিকার্স। আমাদের গাড়ি, হোটেল, সাইট সিইংয়ের প্ল্যান, তারপর কোন দিন কীরকম আমাদের ঘুরলে সুবিধে হয়, কোথা থেকে শুরু করলে সুবিধে হয়, কোন কোন জায়গা দেখা উচিত, এই সমস্তটা চক আউট করে দিয়েছিল। তাই আমাদের ঘোরা অনেকটা সুগম হয়েছিল। আপনারাও যারা ভবিষ্যতে ওনাদের সঙ্গে ঘুরতে যেতে চান তাদের জন্য স্ক্রিনে এই সংস্থাটির নাম্বার রইল। শুধু রাজস্থান বলেই নয়, ভারতের অন্যান্য জায়গা ওনারা ঘুরিয়ে থাকেন। আর এই যে কিষানগড় জায়গাটি, দাদা বলছিলেন এখানে বিখ্যাত হচ্ছে মার্বেলের জন্য। সারা ভারতবর্ষে যে মার্বেল যায়, জয়পুরি মার্বেলের নাম আপনারা কম বেশি সবাই শুনেছেন, তার একটা মূল হাব হচ্ছে এই কিষানগড়। আশপাশে আমরা যে যাচ্ছি দুদিকে ভর্তি মার্বেলের দোকান। ও হাইওয়েতে যা চলছি না আপনাদের কি বলবো, মন ভালো করা হাইওয়ে। এরম হাইওয়ে যদি বেঙ্গলেরও বিভিন্ন জায়গায় হতো, গাড়ি চালানোটা অনেক ইজি হয়ে যায় আর কি। এই হচ্ছে আজকে আমাদের জয়পুর যাওয়ার আগের লাস্ট স্টপ। জয়পুর এখান থেকে আরও 1.5 ঘন্টা, 85 কিলোমিটার। এখানে বেশ দেখছি একটা ইভির মানে পার্কিংয়েরও স্টেশন আছে, টাটা পাওয়ারের। একটা ইভি গাড়ি অলরেডি এখানে দাঁড়িয়েও আছে, জানি না চার্জ হচ্ছে কিনা। এটা হচ্ছে হোটেল কুবের বলে, এর পাশেই হোটেল মুস্কান বলেও আরেকটা আছে। এখানে ভেজ ননভেজ সব রকমই পাওয়া যাবে, দেখা যাক কি আছে। আর এই কুবেরের ভিতরে একটা বিরাট দোকান আছে, হ্যান্ডিক্রাফটসের জিনিস বিক্রি হচ্ছে ঢেলে ঢেলে। কত যে জিনিস, বাপ রে বাপ। আর স্পেশালি মহিলাদের, এখানে প্রচুর বিদেশি মানুষরাও এসছেন দেখছি খাওয়া দাওয়া করতে। শপিংয়ের বড় হাতছানি রাজস্থানের কোনায় কোনায়। এলেই প্রচুর টাকা খরচ হয়ে যায় শপিং করতে করতে। দেখুন শুধু কত রকম জিনিস। এই হচ্ছে কুবেরের ভিতরে বসবার জায়গা। এখানের মেনু কার্ডটা একটু চোখ বুলিয়ে দেখে নিন। আমরা আজকে ভাত আর চিকেন অর্ডার দিলাম। এখানে ফর অ্যান এক্সাম্পল স্টিম রাইস হচ্ছে 250 টাকা, অত্যন্ত দাম বেশি। আচ্ছা, এখানে এটা বাটার চিকেন 450 টাকা। সব জিনিসেরই দাম দ্বিগুণ। লাল মাছ এখানে 550 টাকা। এখানে আবার ল্যাম্প দিয়ে বানায়, এখানে মাটন দিয়ে বানায় না। তো এইরকম আর কি। প্রচুর বিদেশিনীরা আসে, এটা দেখেই আমার সন্দেহ হচ্ছিল দামটাও গলা কাটা হবে। না, কুবেরে খাবার খুব একটা জমলো না।
প্রত্যেকটা ফুড স্টপই যে মনোমতো হবে তার হয়তো কোনো গ্যারান্টি নেই। এক্ষেত্রে অবশ্যই এটা একটা মিসেবল এক্সপিরিয়েন্স। আমরা এগিয়ে চললাম জয়পুরের দিকে। ঘড়িতে বাজে বিকেল 4:20। অবশেষে আমরা জয়পুর সিটির পেরিফেরিতে পৌঁছে গেছি। মূল সিটিতে ঢুকতে আরো মিনিট 15-20 নেবে। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই গোটা রাস্তা, অনেকটা রাস্তা, তো প্রায় 350 কিলোমিটারেরও বেশি। আমরা যেহেতু ডি রুট করে এলাম পুষ্কার দিয়ে, তো আমাদের অনেকটা বাড়তি আসতে হলো, হয়তো 400 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু এই ভালো গাড়ি এবং রাস্তা, এই দুটোর কম্বিনেশনে খুব একটা ক্লান্তি লাগছে না। মানে আমার কাছে এখনো যা এনার্জি আছে, বিকেলে সিটি প্যালেস, বাবুবাজার আমরা ঘুরে অবশ্যই দেখতে পারি এবং সেটা করব। কারণ আমাদের হাতে জয়পুর ঘুরে দেখার সময় শুধু কালকেই, আমাদের পরশু আবার জয়পুর থেকে কলকাতায় ফিরে যাওয়া। তো যা ঘোরার কালকেই ঘুরবো, আজকে বিকেলে কেনাকাটি এবং অন্যান্য সমস্ত কাজ মিটিয়ে নিতে হবে। জয়পুরে পা দিয়ে ড্রাইভারজিকে বললাম এখানে রাবড়ির ব্যাপারে বহু কথা শুনেছি, হোটেল পরে যাওয়া যাবে, আগে চলুন মিষ্টি খেয়ে আসি। তো উনি আনলেন দুধ মিষ্টান্ন ভান্ডারে, জানি না কেমন, চলুন কি পাওয়া যায় দেখি। বাপরে, প্রচুর স্টক তো। রাবড়ি নেব, রাবড়ি। এখানের বিখ্যাত ঘেবার, তার সঙ্গে রাবড়ি দিয়ে ওনারা বানিয়ে দেবে। আরো কত রকম যে মিষ্টি, বাপরে। তাই এই বেখানা মালাই ডাল দিয়ে। এই হচ্ছে এখানের বিখ্যাত লস্যি মালাই দিয়ে। এখানে আবার মিষ্টি কেজিতে বিক্রি হয়, পার পিসের কোনো কনসেপ্ট নেই। এইখানের লস্যি এসে গেছে আমাদের মালাই লস্যি আর ঘেবার দিয়ে রাবড়ি। নতুনত্ব কনসেপ্ট, যারা মিষ্টি বিক্রি করছে তারাও বাঙালি। হলুদ রাবড়ি খাচ্ছি, কেসারিয়া রাবড়ি, ভাল লাগছে। আমি এবার খেয়ে দেখি। এই হচ্ছে বাইরে থেকে সেই দুধ মিষ্টান্ন ভান্ডার। খেলাম, লস্যিও খেলাম, রাবড়ি খেলাম, ঘেবার খেলাম। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এই আদ্যপ্রান্ত বাঙালি হিসেবে বলতে পারি, আমাদের বলরাম মল্লিক, রাধারমন মল্লিক বা সেন মহাশয়ের মতো মিষ্টি দোকানের কাছে এগুলো এখনো বাচ্চা। আমরা জয়পুরে এবার উঠেছিলাম হোটেল সারাং প্যালেসে। হোটেলটি বেশ সেন্ট্রালি সিচুয়েটেড এবং রুমগুলোও বেশ সুন্দর। চলুন এই হোটেলটার কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদেরও হোটেলটা আমার সঙ্গে ঘুরে ভালোই লাগবে। লবিটা কি সুন্দর করে সাজানো দেখুন, এসেই আমার এটা চোখে পড়ছে, দুর্দান্ত। আমাদের অ্যালট করা হয়েছে রুম নাম্বার 205। দরজাটা দেখুন শুধু, এর মনে হচ্ছে এটা কোনো অ্যামিউজমেন্ট পার্কে ঢুকবো। অসম্ভব অ্যাস্থেটিক্যালি সাজানো। দেখুন দরজাটা বাইরে থেকে বন্ধ করলে মনে হচ্ছে না এটা কি জিনিস যেন। ঘরটা দেখুন শুধু, এত সুন্দর ঘর, এত সুন্দরভাবে সাজানো। এই ট্যুরের আমাদের সব থেকে ভালো রুম এটাই বোধহয়। ডান দিকে প্রচুর লাগেজ রাখবার মতো জায়গা, মিনি ফ্রিজ, অন্যান্য ব্যবস্থা সব আছে, ওয়ার্ড্রব আছে, সাইড টেবিল আছে, প্রচুর লাইটস আছে। এবং এই যে বেডিং বা ওনাদের বেড রানার, ওদিকে আর একটা বাচ্চাদের শোয়ার মতো জায়গা, খাটের পিছনের ডেকোরেশন, সব মিলিয়ে না ঘরটা দুর্দান্ত, দুর্দান্ত জাস্ট। আচ্ছা, রুমটা তো এতটা সুন্দর, এসি, ফ্যান, টিভি, এদিকে একটা স্টাডি ডেস্ক এবং এখান থেকে সিটি ভিউই আছে। এখান থেকে তো আর প্যালেস বা অন্যান্য কিছু দেখা যায় না, এমনি বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে। উল্টো দিকে একটা এটিএম আছে, যেটা একটা খুব কাজের জিনিস। আর এই রুমটির সঙ্গে লাগোয়া টয়লেটটাও দেখিয়ে দিই আপনাদের। টয়লেটটাও দেখুন শুধু, কিট মানে সব ভরে ভরে দিয়েছে, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে টয়লেটটা কি অপূর্ব সাজানো। এদিকটা তো ওয়েস্টার্ন টয়লেট আছে, আর এদিকে একটা ডেডিকেটেড স্নানের জায়গা। টয়লেটটা একটু ছোট, কিন্তু সাজসজ্জা দেখেই দুর্দান্ত লাগছে।
এই হোটেল সারাং প্যালেস যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে বুক করা যায়। অনলাইনে রেট চেক করে নেবেন, রেটগুলো বলছি না কারণ এগুলো ভীষণ ফ্লাকচুয়েট করে। আমরা খুব ভালো ডিল পেয়েছি এখানে অ্যাক্রস আওয়ার এন্টায়ার রাজস্থান ট্রিপ। আমরা খুব ভালো রেটে হোটেল পেয়েছি, কারণ এইটা এবারে পিক টুরিস্ট সিজন হওয়া সত্ত্বেও আপনারা দেখছেনই প্রত্যেকটা পদে পদে আমি বলছি টুরিস্ট অনেক কম, মানে ড্রাইভার বলছেন যা টুরিস্ট থাকে সাধারণত তার 10%ও নেই। তাই অনেক হোটেল, অনেক ক্যাম্প কিন্তু অনেক সস্তায় এখন রুম ছেড়ে দিচ্ছে, তো এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। এই হোটেলটির থেকে নিয়ারেস্ট যেটা মেট্রো রেলওয়ে স্টেশন সেটা 2 থেকে 2.5 কিলোমিটার মতো। সিটি প্যালেস এখান থেকে 4-4.5 কিলোমিটার। ভীষণ সেন্ট্রালি সিচুয়েটেড, গমগমে জায়গা, কোনো নির্জনতা নেই। পরিবারের সঙ্গে থাকলে যেটা একটা লিফটের প্রয়োজন হয়, লিফট পাবেন, ভালো রুম সার্ভিস আছে, রেস্তোরাঁ আছে, ছাদে রুফটপ যে সেকশন সেখানে ওনারা মানে একটা ক্যান্ডেল লাইট ডিনারের ফেসিলিটি রাখেন। প্লাস অন টপ অফ এভরিথিং এলস ওনাদেরই কিন্তু একটা দারুণ ট্রাভেল ডেস্ক আছে। ধরুন যারা আপনারা গাড়ি নিয়ে আসেননি, মানে কোনো রিজার্ভড গাড়ি নেই, ওনাদের এই রিসেপশনে যোগাযোগ করলেই কিন্তু ওনারা আপনাদের জন্য গাড়িও বুক করে দিতে পারে। এমনকি এখানে একটা স্পায়ের ফেসিলিটিও আছে। একটা দারুণ সিটি হোটেল আর কি। বাইরেটাও যেরকম সুন্দর, ভিতর থেকেও কিন্তু ইকুয়ালি ভালো। এখনই যেহেতু বেজে গেছে ঘড়িতে বিকেল 5:30, আজকে আর সাইট সিইং বলতে দিওয়ালির লাইটিং দেখতে বলছিলেন আমাদের ড্রাইভার। বললো জয়পুর টাক লাগিয়ে দেবে চোখে আপনাদের লাইটিং এ, তো সেটাই আমরা দেখতে যাব। সিটি প্যালেসের কাছে যাব। হোটেলের ঠিক সামনে থেকে একটি উবার অটো বুক করে রওনা হলাম জয়পুরের বিখ্যাত বাপু বাজার দেখতে, এবং অটোওয়ালাকে বলাই ছিল এমন রাস্তা দিয়ে নিয়ে যাবেন যেখানে আমরা যাওয়ার পথে জয়পুরের দিওয়ালি লাইটস দেখতে পাই। এবং সত্যি কথাই বলছি, দিওয়ালি লাইটস দেখে এত ভালো লাগলো, এত নতুন রকম একটা অভিজ্ঞতা ছিল আমার কাছে, তা অনেক দিন মনে থেকে যাবে। এই দিওয়ালি লাইটসের কিছু গ্লিমসেস রইল আপনাদের জন্য। এই হচ্ছে জয়পুরের বিখ্যাত বাপু বাজার। মানে এটা একটা লেন আর কি, সবে শুরু হলো, আরো অনেকটা হাঁটা যায় একদম সিটি প্যালেস অব্দি আর কি। কি দারুণ লাইটিং দেখুন দিওয়ালির। এই সবগুলোই আগে দেখে নিন। আচ্ছা, আমাদের কেনাকাটির ফেজ 1 কমপ্লিট হলো। এখানে খুব ভালো ডাবল ব্ল্যাঙ্কেটস পাওয়া যায়, আমরা দুটো নিলাম। আর কি সুন্দর লাইট দেখুন গোটা মেন রোডটা জুড়ে। পরের দিন সকাল সকাল হাজির হয়ে গেলাম হোটেল সারাং প্যালেসের ইনহাউস রেস্টুরেন্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অ্যাভেল করতে। অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত ছিল, যেরকম সুন্দরভাবে সাজানো, খাবারের অপশানও ঠিক ততটাই ছিল, কোনো কমপ্লেন্টসের জায়গা নেই। এই গোটা হোটেলে থাকবার অভিজ্ঞতা ভীষণ ভীষণ পজিটিভ। আপনারাও যারা জয়পুরে এসে কোনো একটি ভালো সিটি হোটেল খুঁজছেন, অবশ্যই সারাং প্যালেসকে কনসিডার করতে পারেন। গুড মর্নিং এভরিবডি। ঘড়িতে বাজে সকাল 10:40। আজ 22 অক্টোবর 2025। আমরা আমাদের গাড়ি করে রওনা হলাম জয়পুরের সিটি ট্যুর করতে। দেখবার অনেক কিছু আছে, জানি না কতটা কি হবে, তার উপর এরকম প্রবল গরম। আমরা শুরু করব হচ্ছে একদম সিটি সার্কিটটা থেকে, জান্তার মান্তার, সিটি প্যালেস, হাওয়া মহল দিয়ে, এবং ইচ্ছে আছে দিনের শেষে নাহারগড় ফোর্ট এবং আম্বার ফোর্ট যাওয়ার। তবে কতটা কি হবে, কতটা সময় কুলোবে তা জানি না। এখানে একটা জিনিস দেখছিলাম, রাত্রিবেলাটা বেশ কমফোর্টেবল ওয়েদার, জানেন, মানে কালকেও রাত্রিবেলা 19 ডিগ্রিতে নেমে গেছিল। তো আপনারা যারা আরেকটু পরের দিকে আসবেন নভেম্বর ডিসেম্বরে, তখন মানে বিয়ন্ড ইভিনিং টাইম যে ওয়েদার, সেটা ভীষণ ভীষণ কমফোর্টেবল। এই দিওয়ালির সময়টিকে ঘিরে এখানে এত রাশ, মানে এটা আমারও একটা শিক্ষা হলো আর কি। জেনে গেলাম যে এই সময়তে উত্তর ভারতে আসা এখন খুব জটিল, এবং এই গোটা সপ্তাহতেই এটা থাকবে। মানে আমাদের ওখানে যদি কেউ হঠাৎ করে কলকাতা ঘুরবে বলে দুর্গা পুজোয় আসে,
তার ঠিক যে অবস্থা হবে আমাদের জয়পুরে এসে তাই হচ্ছে। এই জন্যই সমস্ত কিছু হয়তো দেখে ওঠাটাও সম্ভব হবে না। ব্যাপার হচ্ছে 5 মিনিটের রাস্তাটা 15 মিনিট 20 মিনিট লেগে যাচ্ছে। সব জায়গায় পার্কিং নেই, অর্ধেক রাস্তা বন্ধ, এবং কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে পড়েছেন পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে। জয়পুর সিটির নামকরণ যে মানুষটির নামে, সাওয়াই জয় সিং, তার জন্ম এবং মৃত্যুর সালগুলো আগে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। নেটে পড়ে যেটুকু জানতে পারলাম, উনি জন্মেছিলেন 1688-এ এবং ওনার মৃত্যু হয় 1743 সালে। এবং উনি শুধু একজন রুলার ছিলেন না, উনি সাইন্টিফিক্যালি ইনক্লাইন্ড একজন মানুষ ছিলেন। অ্যাস্ট্রোনমি নিয়ে ওনার ভীষণ ইন্টারেস্ট ছিল এবং হি ওয়াজ এ গ্রেট সিটি প্ল্যানার। তাই জন্যই জয়পুর শহরটা এত সুন্দরভাবে এবং গোছানো শহর আর কি। 9টা ব্লকে বিভক্ত, 2টো ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসেস এবং বাকি 7টা রেসিডেন্সিয়াল কাজের জন্য ব্যবহৃত হয়। রাস্তাঘাট সবকিছুই খুব সুন্দরভাবে উনি তৈরি করে গিয়েছিলেন এবং ওনাকে সাহায্য করেছিলেন একজন বাঙালি মানুষ, তার নাম বলবো ধীরে ধীরে আগে ভিডিওতে। এই সাওয়াই যে কথাটা শুনছেন, এই সাওয়াই মানে হচ্ছে 1.5 কোয়ার্টার। এই মানে টাইটেলটি ওনাকে দিয়েছিলেন অরঙ্গজেব, মানে হি ওয়াজ জাস্ট মোর দ্যান ওয়ান ম্যান আর কি। এটাই বোঝানোর লক্ষ্য যে উনি একা মানে প্রায় 1.5 জনের কাজ করতে পারতেন আর কি। তো ওনারই প্ল্যানিং অনুযায়ী সবকিছু হয়। প্রথমে আম্বার ফোর্ট, যেখানে আমরা আজকে হয়তো দিনের শেষের সময় যাব, সেইখানে ক্যাপিটাল ছিল, সেটিকে পরে মুভ করে জয়পুরে আনা হয় এবং সেই মুভমেন্টের ফলেই বিভিন্ন প্যালেসেস, বিভিন্ন জিনিসের সৃষ্টি, জান্তার মান্তারের সৃষ্টি। জান্তার মান্তার নিউ দিল্লিতেও আছে, সেটিও যদিও এই জয় সিং উনিই তৈরি করেছিলেন। তো ইতিহাস এখানে প্রচুর বড় এবং আমরা আজকে দিনে শেষ করব হচ্ছে হয়তো নাহারগড় ফোর্ট থেকে। সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে জয়পুর সিটির একটা ভিউ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের মাদিকে হাওয়া মহল। এই হাওয়া মহলকে বলে দি উইন্ডি প্যালেস। আমরা যে গাড়ি থেকে নামবো সেই সুযোগটাও নেই, দেখি পরে যদি ঘুরে আসা যায়। 953টা এখানে ছোট উইন্ডো আছে। সেই সময় রাজপুতদের মধ্যে পর্দা প্রথা ছিল, তো মহিলাদের বাইরে এসে কোনো অনুষ্ঠানে যোগদান করা সম্ভব ছিল না। তাই এটা মোটামুটি একটা স্ক্রিনিং ওয়াল মতো বলতে পারেন, যে ওনারা ভিতরে থাকবেন, ওনাদের কেউ দেখতে পারবেন না, কিন্তু ওনারা বাইরে গোটাটা দেখতে পারেন আর কি। যেখানে যা ফাংশন হতো, কোনো প্রসেশন যেত, সেটা ওনারা এই উইন্ডোগুলোর ওপারে থেকে দেখতে পেত। ওই জন্যই এত যেহেতু উইন্ডো আছে এই জায়গাটিতে, এই প্যালেসটিতে, তাই এটার নাম দিভিন্ডি প্যালেস হাওয়া মহল। আর যে জন্য জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, দেখুন এই প্রতিটি বাড়ি মানে ঠিক পিঙ্ক কালারটা বলাটা ভুল, মানে একটু স্যান্ডস্টোন জাতীয় রং আর কি, এবং একভাবে সাজানো। এখানে নিচে যাদের দোকান, প্রত্যেকটা দোকানের মাথায় দেখুন একটা ছোট্ট অংশ বারান্দার মতো আছে। পিছনে হয়তো ওনাদেরই রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। মজা হচ্ছে বাড়িগুলোর সামনের দিকটা এই রংটা, পিছনে কিন্তু আবার অন্যান্য রং আছে। এবং শুনছিলাম এখানে অবশ্যই সরকারি এইটার মেইনটেনেন্স এবং এই যে রংগুলো করবারও একটা দায়িত্ব ওনারাই নিয়ে থাকেন। এখন যারা রিসেন্টলি জগন্নাথ মন্দিরের পুরীর ওখানে গেছেন, সেখানেও কিন্তু এরকম একটা ইউনিফর্মিটি আনবার চেষ্টা হচ্ছে। দেখতে ভালো লাগে আর কি। একই রকম বাড়িগুলো, দোকানের মাপ বলুন, প্রত্যেকটা দোকানের নাম একই ফন্টে লেখা, তো বেশ সুন্দর লাগছে এই ওল্ড সিটির এই অংশটি। ভিডিওর দৈর্ঘ্যের কথা মাথায় রেখে আজকে এখানেই ইতি টানতে হচ্ছে। জয়পুরে আমরা বিভিন্ন দ্রষ্টব্য জায়গা ঘুরে দেখেছিলাম, স্টার্টিং ফ্রম সিটি প্যালেস, তারপর জান্তর মান্তর, আম্বার ফোর্ট এবং আরও অনেক কিছু। এই ট্রাভেল সিরিজটিতে আর একটি পর্ব থাকবে, যেখানে আমার লক্ষ্য থাকবে একটা ওভারঅল ট্রাভেল গাইড শেয়ার করবার। সেখানে A to Z সমস্ত প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি অনেক দিন পর দিলাম, তার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে আমার সবসময় মনে হয় আমি এই চ্যানেলে এমন কোনো কন্টেন্ট আপলোড করতে চাই যেটা আপনারা দেখতে আগ্রহী। রাজস্থান সিরিজের প্রথম 4টি পর্ব আপলোড করবার পরই আমি আপনাদের মধ্যে একটি কি বলবো আর কি ডিসকানেক্ট নোটিস করেছিলাম, এবং আমার কথা যদি খুব একটা বিশ্বাস না হয় তাহলে শেষ আপলোড করা যোধপুর ভ্রমণের ভিডিওর ভিউটা একবার চেক করে নেবেন এবং আমার শেষ 3টে উইকেন্ড ট্রিপের ভিডিওতে কত ভিউ হয়েছে সেটা দেখে নেবেন। অ্যাজ আ ক্রিয়েটার আমি সবসময় বলি, আপনারা যা দেখতে চান আমি সেই জিনিসই আপলোড করব। যে জিনিসের কোনো গ্রহণযোগ্যতা নেই বা যে জিনিসটা আপলোড করলে চ্যানেল এগোনোর জায়গায় পিছিয়ে যাবে, সেই ভিডিওগুলো বোধহয় না দেয়াই ভালো। আমার এই কারণেই কিন্তু ভিডিওটা দিতে এতটা লেট হলো। যাই হোক, যারা নিজেদের ব্যস্ত সময় থেকে খানিকটা সময় বার করে আবার আমার সঙ্গে রাজস্থান ঘুরে দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী যে ট্রাভেল গাইডটি দেব তাতে আপনাদের অনেকটা উপকার হবে। সেখানে কস্ট, বাজেটিং, ডে ওয়াইজ
কোন দিন কোথায় যেতে পারেন সে সমস্ত তথ্য থাকবে। আজকে এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।